আসসালামু আলাইকুম। আইগেস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনায় বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গা আগমনের ৯ বছর। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে পড়ে ৭.৫ লাখের অধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বনভূমিতে আশ্রয় নেয়। সরকারের শরণার্থী বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি সরে গেছে। সরকার রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে কাজ করছে। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাস দমনের নামে সেদেশের সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর জাতিগত নিধন চালালে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আসতে থাকে রোহিঙ্গারা। ২৫ আগস্টের পর ২-৩ মাসের মধ্যেই উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় ৭.৫ লাখের মতো রোহিঙ্গা। এছাড়া কক্সবাজারে আগে থেকে আশ্রয় নেওয়া আরও ৩ লাখ রোহিঙ্গা ও গত এক বছরে নতুন করে আসা ১.৫ লাখ সহ ১২ লাখের অধিক রোহিঙ্গা ৩৩টি ক্যাম্পে অবস্থান করছে। এরপর থেকেই রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষীয় আলোচনা শুরু হয়। পরে কয়েক দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। এছাড়া গত ২ বছর ধরে রাখাইনে মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির চলমান যুদ্ধে রাখাইনের নাজুক পরিস্থিতিতে মিয়ানমারে ফিরতে নারাজ রোহিঙ্গারা। বর্মায় এখন আরারের কেহর মিঙ্গিল খালাতে মিঙ্গিল বাঙ্গিলি লজ দে বুঝাই ফেলা করব আর তখন বাংলাদেশের আইডেন্টিটি হওয়া দিন নাই আর তখন বাংলাদেশের আইডি নাই বাংলাদেশের হনকে কি নাই আর তিন ডকুমেন্ট নাই তারা যাইবার বাপর হইল আর বেশা বেশি দাস এটা কষ্ট পাই ছোট ছোট আর দেশের আর যাইলে চাই হ্যাঁ যত কই আর দাস সহ্য করে পারে আর মরণ এটা তখন তোরা আর মরণ না বেশি বিহত হবো নইলে আর দেশের আর যাইলে চাই। এট দ্য সেম টাইম আজি আর ৯ বছর পর্যন্ত আর আইডেন্টিটি আনলৈ এড়ে আইবা আদিও কি করাত আছি স্ট্রাগল করাত আছি ইয়ান এমইউ যেদুম গজ্জে বিটুইন বাংলাদেশ মিয়ানমার ইউনিশিয়ার এটা হনে এমইউ মাদে আর আইডেন্টিটি কি নগরে মেনশন নগরে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার জানান, শুরুতে বেসরকারি এনজিও, আইএনজিও ও দাতা সংস্থা রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতা করলেও এখন তা অনেকটা কমে গেছে। রিপাট্রিয়েশন তো অবশ্যই আমাদের করতে হবে এবং এটি আমাদের একমাত্র লক্ষ্য রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য, এবং এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আমি মনে করি পলিটিক্যালি অন্য কোনো অপশন ফিজিবলও না। ফলে রিপাট্রিয়েশনের প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে সেটি আমরা কাজ করছি। রিপাট্রিয়েশন তো হুট করে হবে না, রিপাট্রিয়েশনের জন্য প্রস্তুতি দরকার। তো সেই প্রস্তুতিও আমাদের তরফ থেকে যথেষ্ট হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিয়ানমার এবং মিয়ানমারের সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষরা রয়েছেন ওই পারে তাদের প্রস্তুতি সেভাবে লক্ষণীয় নয়। সরকার রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে কাজ করছে, সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এই সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রোহিঙ্গা সম্প্রদায়। এনটিভি নিউজ ডেস্ক। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে চায় বিএনপি। জনবান্ধব কর্মসূচিতে সরকারকে সহযোগিতা করলেও ভুল পথে হাঁটলে বাধা দেয়া হবে বলে জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ফ্যাসিবাদ নির্মূলে জুলাই সনদ বাস্তবায়ন এবং বিগত ১৭ বছর হত্যা গুমের সাথে জড়িতদের বিচারের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এনটিভিকে দেয়া তার একান্ত সাক্ষাৎকারে কথা জানাচ্ছেন জাহিদ রহমান। এ নিয়ে বিস্তারিত দেখুন সন্ধ্যা ৬টা ১৫। রাজনীতিকে যিনি ব্রত হিসেবে নিয়েছেন তিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দীর্ঘ লড়াই সংগ্রামে রাজপথে নির্যাতনের শিকার হয়েও কর্মীদের পাশে ঢাল হয়ে থেকেছেন। ফ্যাসিবাদী শাসন আমলে শেখ হাসিনার দলীয় বাহিনীর দ্বারা হিংস্র আক্রমণের শিকার হয়েও অংশ নিয়েছেন দলের সব রকম কর্মসূচিতে। তবু হাল ছাড়েননি এই লড়াকু রাজনীতিবিদ। রাজনীতি যখন ব্রত হিসাবে নিলাম, এটা যখন মনে করলাম যে জীবনের একটা বড় ধরনের একটা অনুষঙ্গ, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যদি একটি রাজনৈতিক সংগ্রাম সৎ উদ্দেশ্যে হলে পরে সেটা ব্যর্থ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বের চাপ অনুভব করলেও দলের আদর্শকে ধরে রাখতে চান তিনি। চান ইতিবাচক রাজনীতির ধারা, এজন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান তার।
এত বড় পরিধির মধ্যে কাজ করার, এই জন্য একটা ভীতিও মনের মধ্যে আসে। লিডারশিপটা যেমন জিয়াউর রহমান দিয়েছিলেন, ম্যাডাম দিয়েছিলেন, এবং তারেক রহমান সাহেবও সেই লিডারশিপটা তিনি দিতে পারবেন। এই অপ্রতুল সম্পদকেই তিনি আরও বিস্তৃত করবেন, আরও বিপুল করতে সক্ষম হবেন। গুণগত পরিবর্তন তো অবশ্যই এটাকে আসতে হবে আমাদের, বিশেষ করে তরুণদের মধ্যে থেকে। আমি ছাত্রদল এদেরকে একটা শৃঙ্খলাবদ্ধ রাজনীতি যেভাবে করতে হয়, আর আরেকটা থাকতে হবে, তাদেরকে দেশ এবং জাতি সম্পর্কে তাদেরকে জানতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ড ও জড়িতদের বিচার দাবি করেন তিনি। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে ফয়সালা হবে বলেও আশা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। জুলাইয়ের প্রত্যেকটা বিষয় আমরা মানব, কিন্তু কিছু কিছু যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, এটা আমরা খোলামেলা আলোচনা করি, পার্লামেন্টে ডিবেট হোক। শেখ হাসিনার যে একটা প্রতিশোধ পরায়ণ মনোবৃত্তি, সেই মনোবৃত্তির সাথে তাল মিলিয়ে এই গণহত্যাগুলো করা হয়েছে, গুম খুনগুলো করা হয়েছে। সুতরাং আরো ভয়ঙ্কর অপরাধী, এবং এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এই দেশ আবারও একটা খানাখন্দকের মধ্যে পড়বে, আবারও ফ্যাসিবাদের উত্থান হবে, এবং এই জাতির মুক্তি কোনোদিন হবে না। আসছে কাউন্সিলে দলের বিভিন্ন পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব। জানান মূল্যায়িত হবেন সক্রিয় ও ত্যাগী সদস্যরা। কাউন্সিলে নতুন নেতৃত্ব আসে, সেটা অনেকেই আসবে। যারা ইনঅ্যাক্টিভ ছিল তারা ডাউনওয়ার্ড মুভমেন্টের দিকে চলে যাবে, নিচের দিকে হয়তো তার ভেসে যাবে, কেউ উপরের দিকে ভেসে উঠবে। কখনোই যদি কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে চায় বা উকি দেয়, তারা যেন এদের এই যে স্পিরিট, গণতান্ত্রিক স্পিরিটের কাছে তারা যেন উকি দেওয়ারও সাহস না পায়। জনগণের কাছে যেতে হবে সে নিজের শিক্ষার জন্য, এবং নিজের যে অধীত শিক্ষা সেটার জনগণকে জানাতে হবে। সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক বন্ধুত্ব রক্ষা করে প্রতিবেশী সহ বহির্বিশ্বের অন্যান্য দেশের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে বিএনপি কাজ করছে বলে জানান রিজভী আহমেদ। বহির্বিশ্বে আমাদের কেউ প্রভু নাই, সবাই বন্ধু। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে দেশের দীর্ঘতম উড়াল সড়ক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। সংশোধিত প্রকল্পের আওতায় বাইপাইলে হচ্ছে দৃষ্টিনন্দন 3 তলা ইন্টারচেঞ্জ। আশুলিয়া বাজার থেকে ধরবেড়ি বাঁধ পর্যন্ত বিদ্যমান সড়কটিও থাকছে না, ফলে টোল ছাড়াই সার্ভিস লেন ধরে পাড়ি দেওয়া যাবে তুরাগ নদ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার আশুলিয়া হয়ে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে 2022 সালের 12 নভেম্বর শুরু হয় 24 কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। নানা জটিলতার অবসানের পর জুলাই পর্যন্ত শেষ হয়েছে প্রকল্পের 72 ভাগ কাজ। চ্যালেঞ্জ ছিল, আমাদের টাকা পয়সার সংস্থান ছিল না। এই বছরটাই আমাদের যে দুর্ভোগ হলো জনগণের, একটু আমরা চেষ্টা করেছি কিন্তু নির্মূল করতে পারিনি। আমরা এই জন্য দুঃখ প্রকাশ করছি। আগামী 1 মাসের মধ্যে একটা দৃশ্যমান অগ্রগতি হবে। দ্বিতীয় সংশোধনীতে 54.1% বেড়ে বর্তমানে প্রকল্পটির নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে 27,000 কোটি টাকারও বেশি। শুরুতে প্রতি কিলোমিটার প্রতি ব্যয় ধরা হয়েছিল 704 কোটি টাকা, তবে কাজ শুরুর 3 বছর 8 মাসের মাথায় তা বেড়ে দাঁড়িয়েছে 1127 কোটি টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটারে ব্যয় বেড়েছে 423 কোটি টাকা। প্রকল্প সংশ্লিষ্টদের মতে নির্মাণ কাজ শেষ হতে ব্যয় আরও বাড়তে পারে। সংশোধিত প্রকল্পে ড্রেনেজ, ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন ছাড়াও বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালের সঙ্গে সংযোগ স্থাপিত হচ্ছে। তুরাগ নদের পানি প্রবাহ নির্বিঘ্ন করতে খুলে দেওয়া হচ্ছে 2.72 কিলোমিটার সেতু। ধর থেকে আশুলিয়া, এটা আগামী সপ্তাহেই বলতে পারেন সেপ্টেম্বরের শুরুতেই আমরা এটা খুলে দেব যানবাহন। মাঝখানের যে 4 লেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে করব, ওখানে পাইলিংয়ের কাজ শুরু করব। এই সার্ভিস লেন 2টা এখনও টোল ফ্রি, ভবিষ্যতে টোল ফ্রি থাকবে। চলতি বছরের জুনের মধ্যে শেষ হবার কথা থাকলেও 4 বছর বাড়িয়ে প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 2030 সালের জুন পর্যন্ত। তবে প্রকল্পের সুফল পেতে অপেক্ষা করতে হবে 2028 সালের জুন পর্যন্ত, এমনটি আশ্বস্ত করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।